শুভ সকাল কলি। শুভ সকাল জুবায়ের। প্রিয় দর্শক, শুভ সকাল আপনাদের সবাইকে। নতুন একটা দিনের শুরু এবং আজকের দিনটা অন্য যে কোনো দিনের চাইতে আলাদা। এই কারণে বলছি, কারণ উৎসবের একটা আমেজ কিন্তু চারপাশে এখনই আমরা দেখতে পাচ্ছি। এখনও অনেকেই ঢাকা ছাড়ছেন, বাড়ির পথ ধরছেন, তবে সবারই যাত্রা নিরাপদ হোক সেই প্রত্যাশা রাখতে চাই। চমৎকার একটা দিনের শুরু আজকে আমরা করে ফেললাম। আর আজকে যেখান থেকে আমাদের সকালের বাংলাদেশের এই আয়োজন দেখছেন সবাইকে বলতে চাই শুভ সকাল আরও একবার। পুরোটা দিন ভালো কাটুক। আর সকালের বাংলাদেশের নানা আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমরা দুজন আছি। রয়েছে আমি জান্নাতুল কলি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি জুলাস জুবাইর আপনাদের সাথে আছি। অনেকে বাড়ি যাচ্ছেন, অনেকে বাড়ি ফিরে এসছেন প্রিয় মানুষদের কাছে। সবার উপস্থিতিতে, সবার অংশগ্রহণে ঈদুল আজহা উদযাপনের সর্বোচ্চ মাত্রা পাক এবং তাতে করে এখনও যারা বাড়ি ফিরছে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় যেন পতিত না হই, আমাদের প্রিয়জনদের সাথে নিয়ে যেন নিরাপদে বাড়ি ফিরতে চাই। এবং এই মুহূর্তে যারা বিভিন্ন গন্তব্যে পাড়ি জমাচ্ছেন, যারা হয়তোবা বাসে, ট্রেনে, বিভিন্ন জায়গায় বসে আমাদের শুনছেন কিংবা সম্ভব হলে দেখছেন, তাদের বলতে চাই একটা চমৎকার ঈদ কাটুক আপনাদের। নিরাপদে যাবেন, অচেনা কারো দেয়া কোনো কিছু খাবেন না, অচেনা কারো দেয়া কোনো কিছু পান করবেন না। বন্ধুসুলভভাবে কেউ খুব বেশি আন্তরিক হতে চাইলে একটু সতর্ক থাকবেন। একই সাথে পবিত্র হজ ব্রত পালনের জন্য হাজিরা যারাই মক্কা মদিনায় গেছেন, তারা সেখানে পশু কোরবানি করেছেন, সৃষ্টিকর্তার আনুগত্য প্রার্থনার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন, তাদের প্রত্যেকের প্রতি শুভকামনা। নিঃসন্দেহে তাদের এই যে চমৎকার ত্যাগ এবং চমৎকার যে মুহূর্ত তারা কাটিয়েছেন সৃষ্টিকর্তার সান্নিধ্যে, তা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য, দশের জন্য কল্যাণ বয়ে আনবে। একই সাথে বলতে চাই, যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের এই সময়টায় যারা বাস্তবতার কারণে, পেশাগত কারণে ছুটি উদযাপন করতে পারবেন না, তাদের মন খারাপ কিছু করার কিছু নেই। যে আমাদের দেখছেন, আমাদের একই অবস্থা হবে, আমরা সবাই মিলে উদযাপন করবো, কাজের মধ্যে থেকে আনন্দ। একদম 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 ছুটি পেলে কেমন জানি অস্থির লাগতে শুরু করে। যাই হোক, প্রকৃতি পরিবেশে একটা ভিন্ন রকম দোলাচল চলছে। একটু ঘোলা ঘোলা আকাশ, ঘোলা ঘোলা চারিদিক, মেঘ মেঘ উড়ুরু অবস্থা। প্রকৃতিতে একটা উৎসব 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 ব্যাপার। ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। ঢাকাবাসী যারা রয়েছেন সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে পথ চলবেন। চালক ভাইরা যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন নিরাপদে চালনা করবেন, যান, এটাই প্রত্যাশা। কিছু তথ্য আছে আমার কাছে, সেই তথ্যই আপনাদের দিতে চাই। রাত পোহালেই ঈদুল আজহা। প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। বাস, ট্রেন, লঞ্চে যেভাবে পারছেন ফিরছেন নিজ ঘরে। যাত্রীদের চাপ থাকলেও যথাসময়ে ছাড়ছে ট্রেনগুলো। দেখা গেছে যারা দরজা দিয়ে উঠতে পারেননি তারা উঠেছেন জানলা দিয়েই। জীবনের ঝুঁকি নিয়ে ছাদেও উঠেছেন অনেকে। গার্মেন্টস সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ছুটির পর বাস ও লঞ্চে বাড়ে যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন বাড়ি ফেরা নগরবাসী। রাজধানীর বিভিন্ন রুটে চলা মিনিবাসগুলোতেও ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। পদ্মা সেতু চালুর পর থেকে ঢাকা বরিশাল রুটের লঞ্চে ভিড় আগের চেয়ে অনেক কম। তবে সদরঘাট থেকে যাত্রী বোঝাই করে ছেড়েছে ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। শেষ দিনের ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। যাচ্ছি তার কাছে। তানভীর, ট্রেনে আজকে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, একটু বিস্তারিত আমাদের জানাবে। তানভীর, দুঃখিত, এই চারপাশের নানা শব্দের মাঝে আপনার শব্দটুকু হারিয়ে যাচ্ছে। পুনরায় আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, তবে এ পর্যায়ে ভিন্ন প্রসঙ্গ জানাতে চাই। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদ জামাতের পর ত্যাগের নির্দেশনা হিসেবে পশু কুরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মালয়েশিয়ায় স্থানীয়দের পাশাপাশি ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন জায়গায় পৃথক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে। অস্থায়ী ঈদগাহে আয়োজন করা হয়েছে ঈদের জামাত। ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। শিয়া প্রধান দেশ ইরান, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক, আফগানিস্তানেও ঈদুল আজহা পালিত হচ্ছে আজ।
متضرعين ঈদের আগ মুহূর্তে এসে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর সারা দেশের পশুর হাটগুলো। শেষ মুহূর্তের বেচাকেনাও হচ্ছে প্রচুর, তবে স্বাদ ও সাধ্যের হিসেব মিলাতে পারছেন না অনেক ক্রেতা। আর গরুর সরবরাহ বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি অনেক খামারির। আর্থিক ক্ষতির শঙ্কায় হতাশ অনেকেই। হাটগুলোতে গরু ছাগলের কমতি নেই, সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতার উপস্থিতি। হাকডাক ও দরদামে মুখর প্রতিটি হাট। শেষ সময়ে দাম কমবে সেই আশায় ক্রেতারা ঘুরে বেড়াচ্ছেন এক হাট থেকে অন্য হাটে। চলছে দর কষাকষি, এর মাঝেই হচ্ছে পশুর হাত বদল। বাজেটের সাথে তো দামে পড়তেছে না, মিল করতে পারতেছি না। গরু দেখলাম, যাবার গরুটা লাল পাইছে, আমাদের আমার চাহিদা হলো ছোটো মোটো গরু 70, 75, 80। হ্যাঁ, এটা একটু মোটামুটি টান আছে, কিন্তু লাখের উর্বে যে নেকাত আছে এলা মোটামুটি একটু কম। বাজেটের মধ্যে পছন্দসই গরু কেনার চেষ্টা ক্রেতাদের। অনেকে আবার দাম বেশি হওয়ায় ঝুঁকছেন খাসির দিকে। যে দামে কিনবো পছন্দ হইতেছে না। 1 লাখ টাকা গরু মনে করেন যে 1,40,000 দাম চাইতেছে। গত বছর আমি গরু কিনেছি, কিন্তু এবছর গরুর দাম মনে হয় বেশি আমার কাছে। হাট থেকে কেউ বের হচ্ছে খুশি মনে, আবার কারো মন খারাপ। কখনো হাসছেন ক্রেতা, আবার কখনো বিক্রেতার চোখে পানি। এই গরুটা কিনছি 90,000 টাকা দিয়ে। কাস্টমারের দাম বলতিছে তো কিছু কম বলতিছে, এই জন্য আমরা কেউ গরু ছাড়তে পারতেছি না। গরু হাটও তুলছিলাম, গরুর বাজার কম। খাদ্যের দাম দিতে গরু পোষায় ডাঙ্গের নুসকান। রয়েছে ভিন্ন গল্প। চাহিদার তুলনায় গবাদি পশু বেশি থাকা আর পরিচর্যা খরচ বাড়ায় মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। বিক্রির আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক ব্যাপারী। গরুর দাম অন্যান্য ঈদের তুলনায় এবার অনেক দাম কম। যে গরু গেছবার 1.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে, এই গরু এবার 1,20,000 টাকা বিক্রি। প্রতিদিন 1,500 খাওয়াইছি, খালি ভুসি খাওয়াইছি, কিন্তু এখন সেই গরু ভুসির টাকা উঠতেছে না। গরুটা যে পালছি 2 বছর 3 বছর মনে করেন, মানে আমরা যে পরিমাণে খরচ করছি এই পরিমাণে টাকা দেয়া মানে পোষাতে না, যে দাম করতেছে। লাভ লোকসানের পাশাপাশি আছে বহুদিনের যত্নে বড় করা পশুটিকে অন্যের হাতে তুলে দেওয়ার কষ্ট। হাটে ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় কঠোর নজরদারিতে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গবাদি পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত মেডিকেল টিম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঈদুল আজহার দিন কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টি হবে কিংবা গরমের তীব্রতাই বাই কতটা থাকবে, এ নিয়ে ভালো খবর দিতে পারছেন না আবহাওয়াবিদরা। বিশেষ করে রংপুর, সিলেট ও ময়মনসিংহের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টি হতে পারে ঈদের দিন বিকেলে। তবে সারা দেশেই কম বেশি ভ্যাপসা গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আলমগীর স্বপ্নের রিপোর্ট। রোদের দেখা নেই, বেশিরভাগ সময়ই মেঘে ঢাকা রাজধানীর আকাশ। আষাঢ় মাসের প্রকৃত রূপই যেন প্রকৃতিতে। মেঘাচ্ছন্ন এমন আবহাওয়ার মধ্যেই প্রায় 35,000 মুসল্লির নামাজের প্রস্তুতি শেষ হয়েছে জাতীয় ঈদগায়। বৃষ্টির পূর্বাভাসে মুসল্লিদের উপস্থিতি নিয়ে কিছুটা চিন্তিত দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই হয়তো অনেকের বাসা থেকে বের হতে অসুবিধা হয়। যদি এইরকম আবহাওয়া আজকের মতো থাকে সকালের দিকটা, ইনশাল্লাহ নির্বিঘ্নে মানুষ আসতে পারবে। মুষলধারে বৃষ্টি হলেও যাতে ঈদগাহে নির্বিঘ্নে মানুষ নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থাপনা রাখা হয়েছে। অবশ্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে অন্তত নামাজ ও কোরবানির সময় বৃষ্টির শঙ্কা নেই বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে এই সময়ে বৃষ্টিতে ভুগতে পারেন রংপুর, সিলেট ও ময়মনসিংহের মুসল্লিরা। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু কম, যার কারণে আসলে ওরকম আপনার নামাজের সময় ভালো থাকারই সম্ভাবনা। বিকাল 3টার দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এ তো গেল নামাজ ও কোরবানির সময়ের আবহাওয়ার পূর্বাভাস। ঈদের দিন বিকেলে ঢাকা, চট্টগ্রামের কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। তবে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ স্থানে সারাদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই বিভাগগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি সম্ভাবনা। বাকি বিভাগগুলোতে এই বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বিচ্ছিন্নভাবে 2 এক জায়গায় কিছু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে ঈদের দিনে সারা দেশে সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35। এতে দাবদাহের মতো পরিস্থিতি না হলেও থাকবে গরমের তীব্রতা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাবার কাছে সন্তানেরা কি চায়, অর্থবিত্ত নাকি ভালোবাসার সময়? বাবা কি সবসময় বুঝতে পারেন তাদের সন্তানদের তাদের কাছে কি চাওয়া? বাবা দিবসের সকল সন্তানের পক্ষ থেকে সেই প্রশ্নটাই করতে চাই।
তোমার কাছে কি বিশাল অট্টালিকা চেয়েছি বাবা? চেয়েছি কি শতবিঘা জমি, ফ্ল্যাট, গাড়ি, জহরত, সম্পদের পাহাড় কি চেয়েছিলাম? হ্যাঁ, আমি পাহাড় জয় করতে চেয়েছিলাম। তোমার আঙুল ধরে ওই নীল পাহাড়ের চূড়ায় চড়তে চেয়েছিলাম। ছুতে চেয়েছিলাম ঘাস, লতা আর বনফুল। স্কুল ছুটির পর আমাকে নিতে যে দামি গাড়িটা দাঁড়িয়ে থাকতো সেটা নয়, আমি চেয়েছিলাম তোমার মুখটা দেখতে বাবা। আমি চেয়েছিলাম তোমার সাথে মেলায় গিয়ে রঙিন ঘুড়ি কিনতে, সাথে জিলাপি আর বাতাসা। আমাদের এই 4 দেয়ালের আলিশান বাড়িতে ঘুড়িরা বড্ড বেমানান। বাবা, তুমি বলো এই এক পাহাড় সম্পদ আমার ভবিষ্যতের জন্য গড়েছ তুমি। লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। তোমার সন্তান পারবে না নিজ হাতে তার ভবিষ্যৎ গড়তে? বিশ্বাস নেই আমার প্রতি? আমি কোনো দিন চাইনি আমার সম্পদ গড়তে তুমি বিক্রি হয়ে যাবে, লুট হয়ে যাবে তোমার আমার সব মুহূর্ত। এত এত সম্পদের ভিড়ে তোমাকে আমি হারিয়ে ফেলেছি। তুমি বোঝোনি আমার বড় সম্পদ তুমি বাবা। আমি কেবল মাথা উঁচু করে বলতে চাই, আমি কোনো দুর্নীতিবাজের সন্তান নই। আমার বাবা পৃথিবীর সেরা বাবা। আমরা সবাই বলতে চাই আমাদের বাবা পৃথিবীর সেরা বাবা। চমৎকার রেজার এই বাবার কাছে বলতে চাওয়াটা আমরা শুনলাম। পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। ঈদের দিনে এই যাত্রার খবর জানাতে এর আগে আমরা আমাদের সহকর্মী তানভীর মৌসুমের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, যদিও চারপাশের শব্দে তাকে স্পষ্ট আমরা শুনতে পাইনি। পুনরায় একবার চেষ্টা করছি একটু আপনাদের জানাবার, ট্রেনে ফেরা বাড়িতে যাওয়ার যেই চাপ, সেই চাপ কেমন দেখছে তানভীর একটু জানাবেন। ট্রেনে যারা আজ নগরী ছাড়ছেন তাদের ভিড় কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি কী? জুবায়ের, ভিড় যথারীতি ঈদের আগে যেরকম থাকে আমরা আসলে সেরকমই দেখছি। তবে যেহেতু শুক্রবার একটা যাত্রীদের বিশাল অংশ চলে গেছে, তারপর কিন্তু আজকে হয়তো বা আমরা সেই উপচে পড়া ভিড়টি দেখতে পাবো না। তবে তারপর একটু দেখাতে চাই, ভিড়কে কিন্তু আসলে কোনোভাবেই কম বলা যায় না। এবং এক একটা ট্রেন আসছে এবং ট্রেনের চারপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে মানুষ আসছে। এই কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রতিটা মুহূর্তেই যারা আগত যাত্রী যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু বাড়ছে। এবং এই আগামীকালকে যেহেতু শেষ মুহূর্তে যারা গতকালকেও যাদের পক্ষে রাজধানী ছাড়া সম্ভব হয়নি, তারাও কিন্তু আসলে আজকে এই যে নারীর টানে বাড়ি ফেরার সুযোগ, সেই সুযোগটিকে কিন্তু তারা হাতছাড়া করতে চাইছেন না। এবং তার কারণে অনেকেই কিন্তু চলে এসেছেন। অনেকে আবার যেহেতু ঈদ এবং ঈদ নিয়ে একটি আলাদা উৎসাহ কাজ করে সবার মধ্যে, অনেকে কিন্তু নির্ধারিত সময়ের আগেই চলে এসেছেন। আবার অনেকে আমরা দেখেছি যে অনেক যাত্রী এরকমও রয়েছেন যে তারা কিন্তু আসলে সপরিবারে চলে এসেছেন এবং তারা আসলে অপেক্ষার প্রহর গুনছেন কখন আসলে তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই গন্তব্যের ট্রেনটি আসবে। এবং আসলে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন আসলে প্রচুর উৎসুক মানুষের মুখ এবং তারা সবাই কিন্তু পরিবারের সাথে একান্তে তারা সময়টা কাটাতে চান। এবং ঈদের এই যে বছরের এই সময়টাতে একটি মাত্র সময় যখন তারা এই একটুখানি সময় পান, সেই সময়টুকু কিন্তু তারা একান্ত আপনজন যারা রয়েছেন তাদের সাথে কাটানোর জন্যই কিন্তু চলে আসেন। এবং সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, এখন পর্যন্ত কিন্তু ট্রেন দেরি করে ছাড়ার কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। ট্রেন আসছে এবং ট্রেন আসলেই কিন্তু আমরা দেখছি আসলে উৎসুক যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু চলে আসছেন। এবং এভাবেই আশা করা যায় আজকে সারাদিন আসলে যে ট্রেনগুলো আসছে সেগুলো কিন্তু একটার পর একটা আসতে থাকবে এবং সেগুলোতে যারা আসলে ঘরে ফিরবেন তারা আসলে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবেন। জুবাই, অসংখ্য ধন্যবাদ তানভীর, আপনি ঘরে ফেরার গল্প জানাচ্ছিলেন আমাদের। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মানুষ ঘরে ফিরে, এর মাঝে আমাদের ঈদের আনন্দ। থাকবেন আপনি সেখানে, নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের আমরা পরবর্তীতে আপডেট জানাবার চেষ্টা করবো। আর এই ছিল আমার কাছে সকালের বাংলাদেশ এই পর্যায়ে তথ্য যোগান। মূল সেটে ফিরে যেতে চাই করি। এটা অন্যরকম কিন্তু মুহূর্তটা হয়তো তানভীরের পরিবার কিংবা আমাদের অন্যান্য সহকর্মীর পরিবাররা দেখছে তানভীরকে এই মুহূর্তে। তানভীর
দাঁড়িয়ে আছে, কিংবা আমাদের অন্যান্য সহকর্মীরাও নগর জীবনে কাজের ব্যস্ততা দাঁড়িয়ে আছেন, ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছি আমরা। আসলে বাবা দিবসকে কেন্দ্র করে এই কথাটা বাড়তি বলতেই হয় যে ফিরে যাওয়ার তাগিদ মা আর বাবার মাঝে যেরকম থাকে, এই অন্তত উৎসব কেন্দ্রিক সময় কিংবা সারা বছর যেভাবে বলি না কেন, যখন তারা টিভিতে দেখেন সন্তানকে এভাবে, তাদের অনুভূতিটা আসলে কেমন, এটা ভাষায় প্রকাশ করা একদম। এবং একই সাথে জুবাইর আরো একটা জিনিস কিন্তু আপনাকে বলতে চাই, আমাদের মতো এরকম অনেকেই আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, নিরাপত্তা বাহিনীর সদস্য, চিকিৎসকরা আছেন, তারাও কিন্তু সমাজের নানা স্তরের মানুষের জন্য নিজেদের কাজে নিয়োজিত থাকছেন, নিজেদের সেবাটা আসলে দিয়ে যাবার চেষ্টাটা করছেন। সেই সব মানুষের জন্য আমার কাছে মনে হয় হ্যাঁ কলি দুঃখিত, গতকাল একটা দৃশ্য কোনোভাবে লোভ সামলাতে পারছি না। একজন ট্রাফিক কর্মকর্তা, ট্রাফিক পুলিশের হাটের গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে, রাস্তা উনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে দাঁড়ানো, অপলক দৃষ্টিতে কোরবানির পশুর দিকে তাকিয়ে আছেন। হয়তো তার কল্পনায় তার সন্তান, হয়তো তার কল্পনায় তার পরিবার, কিন্তু বাস্তবতা হচ্ছে কাজের বাস্তবতা তাকে কোনোভাবেই ছুটি দিচ্ছে না। বাবা হওয়ার যে কি তাড়না এবং বাবা হওয়ার যে কি যাতনা, এটা আসলে বিশ্বে কেউ কখনো বর্ণনা করে যেতে পারেননি। আমার সন্তানদের সাথে বাবার সম্পর্ক, যেহেতু বাবা দিবস নিয়ে আজ আমার পক্ষে পারতপক্ষে খুব অস্বস্তি করে বিষয়টা নিয়ে কথা বলতে পারাটা। পৃথিবীতে তুমি যে প্রান্তেই যাবে, পুরুষ মানুষের নানান দোষ, নানান সংকট। পুরুষের ঘরে মন থাকে না, সংসারে মন থাকে না, কাজে মন থাকে না, নিয়মানুবর্তিতায় কিছুটা কমতি থাকে, দায়িত্বশীলতায় কিছুটা কমতি থাকে, কিন্তু পুরো বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্তে যে একজন খারাপ বাবা খুঁজে পাওয়া যাবে না। বাবাদের কোনো ভুল হয় না। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মানুষটাও তার সন্তানের কাছে সবচেয়ে ভালো বাবা, কিন্তু বাস্তবতা কি এমন হওয়ার কথা ছিল? নিশ্চয়ই ছিল না। তবে এটাই হচ্ছে চরম বাস্তবতা। বিশ্বে প্রচুর হয়তো খারাপ পুরুষ মানুষ এই সমাজে খুঁজে বের করে দেওয়া যাবে বা সমাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে, কিন্তু খারাপ বাবা পাওয়া মুশকিল। এবং বাবার সাথে সন্তানের এই যে জন্ম পর হতে শেষ দিন পর্যন্ত যে যাত্রা, এই যাত্রাকে আজ অব্দি কোনো সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি কেউ কখনো বর্ণনা করতে পারেনি। আমরা যতদিন আসলে বেঁচে থাকি, আমরা কিন্তু একদম আমাদের পরিবার বলি বা আমাদের বাবা মা বলি, তাদের অস্তিত্বকে সাথে নিয়েই বেঁচে চলি। তাদের শেখানো পথ, তাদের শেখানো বলি, তারা কিভাবে চিন্তা করতেন, কি গান শুনতে পছন্দ করতেন, কি খেতে পছন্দ করতেন, সেগুলোই কিন্তু অন্যরকম ভাবে আমাদের ভিতরে ঢুকে যায়। আমরা নিজের অজান্তেই হয়তো বুঝতে পারি না, কিন্তু সারাটা জীবন ধরে কিন্তু আমরা বয়ে বেড়াই তাদের স্মৃতি। দেখো, একজন ছেলে সন্তানের সাথে বাবার যে সম্পর্কটা, বাবা আমাদের প্রত্যেকের জীবনে হচ্ছে প্রথম রোল মডেল, যে পুরুষ মানুষ কেমন হয় আমি বাবাকে দিয়ে শিখতে চাই। সেই ধারাবাহিকতায় ক্রমে বাবার মতো করে চুল আঁচড়ানো, বাবার মতো করে কাপড় জামা পরা, নিজের অজান্তে কখন একজন বাবা হতে চেষ্টা করা, বাবার মতো মানুষটা হতে চেষ্টা করা, এই গল্পের হিসেব কেউ কখনো দিতে পারবেন না কবে হয়েছেন তিনি। কিন্তু অনেকেই বলেন না একদম বাবার মতো হয়েছে, বাবার মতোই তো হবে না, তো কার মতো হবে? যে মানুষটাকে চোখের সামনে দেখে আইডল হিসেবে বড় হয়েছি, তার মতো না হয় কার মতো হবে? আপনারা সৌভাগ্যবান যারা ঈদ উদযাপন করতে বিভিন্ন গন্তব্যে পাড়ি জমাচ্ছেন। বাড়ি ফিরে হয়তো দেখবেন হাস্যোজ্জ্বল মুখে মানুষটি দাঁড়িয়ে আছে, অনেককে স্টেশনে রিসিভ করতে আসবেন হাসি মুখে দাঁড়িয়ে, কিংবা অনেকের এখন সেই সুযোগটাও আছে ঈদের দিন ফোনটা বের করে হয়তো বাবাকে ফোন দিয়ে দিবেন। এনজয় এভরি মোমেন্ট, কারণ বাবাদেরকে আসলে আমরা আমাদের যাদের বাবা নেই, আমরা কিন্তু সেই জায়গাটা থেকে আমরা জানি যে এই সুন্দর মুহূর্তগুলো, একটা ছোট মুহূর্ত যেন আমরা নষ্ট না করি। যাই হোক, জুবাইর একটু স্বাভাবিক হোক, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, সকালের বাংলাদেশ দেখছেন, কলি এবং জুবাইর আছি আপনাদের সঙ্গে। পত্রিকার কিছু খবর আপনাদেরকে জানাতে চাই। খুব সম্ভবত আজকেই শেষ পত্রিকা ছাপা হবে জুবাইর, তাই তো? আগামী 1 থেকে 2 দিন নিশ্চয়ই ঈদের ছুটির কারণে বন্ধ থাকতে পারে। হ্যাঁ, এটা তো মাথায় ছিল না যে হ্যাঁ ওনারাও তো উৎসব উদযাপনে যাবেন। আমাদের প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম সহকর্মী যারা আছেন, যাই হোক, তাদের ঈদের আগে শেষ সংখ্যা কলি যেমনটা করে বলছিল, সেই সুবাদে একটু আপনাদের শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। প্রথমে আমার হাতে লালকালিতে শিরোনাম করা সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম করছে, যেটা লালকালিতেই ছেপেছে তারা, শেষ মুহূর্তে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রা, বাড়ির পথে মানুষের ঢল। ৭৪-এর পরিস্থিতি আনতে কিছু লোক চেষ্টা করছে, কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রাধান্য পাবে তিস্তা ইস্যু। জমে উঠেছে রাজধানীর পশুর হাট, দাম সহনীয়। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। প্রধান জামায়াত জাতীয় ঈদগাহে পবিত্র হজ পালিত, ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া। ব্যাংকে আটকা এলসির 442 কোটি টাকা, তারালো সংকটে 52 টেক্সটাইল মিল। গভর্নরের সহায়তা চেয়েছে বিটিএমএ। আন্তর্জাতিক চক্রের সন্ধান করছে গোয়েন্দারা। এমপি আনার হত্যা প্রসঙ্গ, নেপালকে হারালেই শেষ 8-এ বাংলাদেশ। শেষ পাতায় চোখ রাখতে চাই, তবে প্রথম পাতায় গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি আকারে ছাপা হয়েছে। মূলত রোগ নিয়ন্ত্রণ শাখার স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর ডেঙ্গু প্রতিরোধে নিম্নোক্ত জরুরি কাজগুলো করার পরামর্শ প্রদান করা হয়েছে। চাইলে পড়ে নিতে পারেন, একটু মনে করিয়ে দিব, একটু মনে করিয়ে দিই আপনাদের। যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে আছে, ঘরের মেইন দরজা খুলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরে ঢুকবেন। দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরের চারপাশে, পর্দার পিছনে, খাটের নিচে স্প্রে করবেন। কোনোভাবেই ঘরে শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের প্রথমে ঢুকতে দিবেন না। মশার স্প্রে ব্যবহারের পর আধা ঘন্টা অপেক্ষা করে সকলে ঘরে ঢুকবেন এবং সকল দরজা জানলা খুলে দিবেন এবং কমোড ফ্লাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দিবেন। সেই সাথে যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে নেই তাদের জন্য করণীয়, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি প্রথমে ঘরে ঢুকবেন, ঘরের সকল দরজা জানালা খুলে দিবেন এবং ফ্যানগুলো ছেড়ে দিবেন, কমোড ফ্লাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দিবেন। উক্ত কাজগুলি সম্পন্ন করার পর পরিবারের অন্যান্য সদস্য সহ ঘরে প্রবেশ করবেন এবং প্রয়োজনে হটলাইন 1-62-63-তে ফোন করবার জন্য অনুরোধ করা হয়েছে। শেষ পাতায় চোখ রাখতে চাই, একটি ছবি শেষ পাতার মোটামুটি আমার দৃষ্টি আটকে গেছে। ছবিটিতে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার হাতে একটি খরগোশ শাবক, তার নিচে শিরোনাম হয়েছে, ক্যাপশন হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয় ডাকে ছুটে এলো খরগোশের দল। এরপর তিনি একটি খরগোশকে আদর করেন। শনিবার গণভবনে এই ছবিটি তোলা হয়েছে। কি চমৎকার মুহূর্ত। লালকারিতে শেষ পাতার শিরোনাম, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত 142 সংস্থা, সরকারের পাওনা 1,94,000 কোটি টাকা। সেই সাথে বেশি পাওনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে, রাষ্ট্রীয় 30 সংস্থার কাছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ 65,000 কোটি টাকা। দুর্নীতি ও অদক্ষতায় বকেয়া বাড়ছে, মির্জা আজিজের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। সরে গেছে মিয়ানমারের জাহাজ, স্বস্তিতে সেন্ট মার্টিন বাসী এবং সেই রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ নয়, ছুরিতে আহত। ছাত্রদলের 260 সদস্যের কমিটি, আক্রমণ করব না, আক্রান্ত হলে জবাব দেব, ওবায়দুল কাদের বরাদ দিয়ে ছাপা হয়েছে। এবং সরকারের নীরবতা, দাস সুলভ আচরণ, মির্জা ফখরুলের বরাদ দিয়ে ছাপা হয়েছে। মূলত সেন্ট মার্টিনে গুলি প্রসঙ্গে মাঠের ও আস্থাভাজনদের বেছে নিল হাইকমান্ড, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল। শেষ পাতায় একটি ছবি, যে ছবি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই বেশ শেয়ার হয়েছে। ছবিটিতে একটি বাসকে দেখতে পাচ্ছি, ঢাকা মেট্রো ব 13-18-88, তার নিচে একটি মোটরসাইকেলকে দুর্ঘটনা কবলিত অবস্থায় দেখা যাচ্ছে। তার নিচেই শিরোনাম ক্যাপশন হয়েছে, রাজধানী বনানীতে শনিবার বিনিময় পরিবহনের একটি বাসের চাকায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল এবং মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এটা আমরা গতকালই কিন্তু জেনেছি। সেই সাথে শেষ পাতায় আরও শিরোনাম, শেরপুরে বাড়ির পথে প্রাণ গেল দুজনের, বনানীতে বেপরোয়া বাস কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ, মহাখালীতে 2 বাসের চাপায় টিকিট মাস্টার নিহত, গজারিয়ায় প্রাণ গেল মোটরসাইকেল চালক ও আরোহীর, 5 জেলায় সড়কে ঝরল আরও 7 প্রাণ। প্রশাসনে উপসচিব পদে পদোন্নতির উদ্যোগ, মূল বিবেচনায় 30তম ব্যাচ এবং রাজনীতিবিদরা কে কোথায় ঈদ করবেন। চামড়া কেনায় মিলছে 270 কোটি টাকার ঋণ। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পাতার সবকটি শিরোনাম। ধন্যবাদ আপনাকে জোবাইর। আমি দৈনিক সমকাল পড়তে চাই। সমকালের প্রথম পাতায় মূল শিরোনাম দেওয়া হয়েছে, 2 মহাসড়কে ভোগান্তি, বাসে গলাকাটা ভাড়া। যেহেতু ঈদের সময়, এটা আসলে নতুন কোনো শিরোনাম নয়। প্রতি বছর প্রতি উৎসবেই আমরা কিন্তু এই ধরনের খবরের মুখোমুখি হই, এই পরিস্থিতির মুখোমুখি হই এবং সেগুলি আসলে শিরোনাম আকারে পরে আমরা দেখতে পাই। পরের শিরোনামে রয়েছে, গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা অর্থনীতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর শেষে বলেছেন এসব কথা। আছে ফিলিস্তিনি সমূহ মুসলিম উম্মার শান্তি কামনা, গতকালকে পালিত হয়েছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হজ এবং সেখানেই কিন্তু ফিলিস্তিনিদের জন্য প্রত্যেকটা মুসলমানের দোয়াই কিন্তু তাদের জন্য শামিল ছিলেন ফিলিস্তিনিরা, সেই খবর আমরা জেনেছি। আর তারপরে আছে, শেষ দিনের অপেক্ষা, পশুর দাম বেশি চাওয়ার অভিযোগ ক্রেতার, স্বাভাবিক। গতকাল থেকে এই খবরটা আমরা জানাচ্ছিলাম। একই সাথে ইজারাদারদের বাধায় পছন্দের হাট বঞ্চিত ব্যবসায়ীরা, গাড়ি প্রবেশে ক্রেতাকে দিতে হচ্ছে চাঁদা, আর গাবতলীর হাটে মিলছে উট এবং দুম্বা। তারপরে শিরোনামে রয়েছে, ত্যাগের ঈদ, আনন্দের ঈদ। খুব সুন্দর করে এখানে একটা লেখা হয়েছে, সময় স্বল্পতা পড়ে শোনাতে পারলাম না, আপনারা সময় থাকলে পড়বেন। শেষের পাতায় দেখতে চাই কি আছে। শেষের পাতায় প্রথম শিরোনাম হচ্ছে, কাঁচামরিচ 300 টাকা, শশার কেজি 130 টাকা। টমেটোর কেজি শতক ছাড়িয়েছে আর ব্যবসায়ীরা চাহিদা বাড়ায় সুযোগ নিচ্ছে।
খুবই স্বাভাবিকভাবেই ৮ দিন আমদানি বন্ধ, কোরবানির সময় বাড়তি যে চাহিদা তৈরি হবে সেই তুলনায় সরবরাহ থাকবে কম, আর সেজন্যই দামটা বেড়েছে বলা হচ্ছে এই খবর। আর সেই সাথে আছে নেপালে বদলে যাওয়া নেপালের সামনে বাংলাদেশ, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে এই খবর আছে। সংসদ নির্বাচনে হেরে গেলে খুনের ছক ছিল কালীগঞ্জে। এমপি আজিম হত্যা প্রসঙ্গের খবর এটি। হত্যাকাণ্ড প্রতিবাদে উপজেলায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। মিন্টুর অনুসারীদেরও আইনের আওতায় আনার দাবি আছে। ত্যাগী, নির্যাতিত এবং অভিজ্ঞতার অবমূল্যায়নে ক্ষোভ, অসন্তোষ এই শিরোনাম। নিচের দিকের শিরোনাম এটি। বিএনপি কেন্দ্রীয় কমিটির ৪৫ পদে রদবদল, গতকাল এই রদবদল করা হয়েছে এবং তারপর থেকেই কিন্তু একটা বেশ রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার একটা জায়গা তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে কারো যদি জানবার ইচ্ছা থাকে দেখতে পারেন সমকালের শেষ পাতায় বিস্তারিত বেশ সুন্দর করে তুলে ধরা হয়েছে। তারপরে শিরোনাম পড়ছি, প্রাণী সম্পদ মন্ত্রীর বাসায় লিফটে কর্মকর্তাকে মারধর, দুদিনেও গ্রেফতার হয়নি আসামি। সুনামগঞ্জে বাঁধ ভেঙে প্লাবন, সিলেটে ফের বন্যার শঙ্কা। এই খবরগুলোর সাথে সাথে একটু সম্পাদকীয়র একটা খবর আপনাদেরকে পড়ে শোনাতে চাই দর্শক। সম্পাদকীয় পাতায় ছাপা হয়েছে ঈদের সামাজিক এবং রাজনৈতিক তাৎপর্য সম্পর্কে। লেখাটি লিখেছেন আবুল কাশেম ফজলুল হক। একটু যদি সময় থাকে পড়ে দেখবেন। এবং আমার মনে হয় যে আমরা যারা এই ঈদকে, অর্থাৎ আমরা যারা কোরবানির ঈদে ত্যাগের ঈদ সম্পর্কে একটা সঠিক ধারণা রাখি অথবা আমরা জানতে চাই, তারা খুব সম্ভবত এই লেখাটা পড়লে আরও একটা ভালো করে নিজের তথ্যের যেই ঝুলি সেটাকে ঝালাই করে নিতে পারবেন। মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতায় সমকালের খবরগুলো। আরও একবার জোবাইয়ের কাছে যাব। আমার হাতে দৈনিক জনকণ্ঠের একটি সংখ্যা রয়েছে। ঈদুল আজহা কেন্দ্রিক শিরোনাম, লাল কালিতে বক্স করে ছাপা হয়েছে সচিত্র প্রতিবেদন। ত্যাগের মহিমায় ভাস্বর, কাল পবিত্র ঈদুল আজহা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী সেই ছবিটি এখানেও দেখতে পাচ্ছি, হাতে একটি খরগোশ শাবক, তার নিচে ক্যাপশন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ শুনেই ছুটে আসে খরগোশ। গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে খরগোশের ঘরের সামনে গেলে এ দৃশ্যের অবতারণা হয়। সেই সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মুখর আরাফাত ময়দান, ফিলিস্তিনি মানুষের মুক্তি কামনা। পদ্মা সেতুতে ৫ কোটি, বঙ্গবন্ধু সেতুতে প্রায় ৪ কোটি টোল আদায়ের রেকর্ড। কিছু লোক ৭৪-এর মতো দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে এবং ঐতিহ্য মেনে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর নয়াদিল্লিতেই হচ্ছে। হায়দ্রাবাদ হাউসে ২২ জুন আনুষ্ঠানিক বৈঠক। ৯ কমিটি বিলুপ্ত, গণহারে পদায়নে বিএনপিতে ক্ষোভ, পদ হারানোর ভয়ের মুখ খুলছে না কেউ। ঢাকার পশুরহাট শেষ মুহূর্তে জমজমাট, মাঝারি গরুর চাহিদা বেশি, যোগান পর্যাপ্ত। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কথা স্বীকার মিন্টুর, হত্যার নেপথ্যে কারণ জানার চেষ্টা করছে ডিবি। এমপি আনার হত্যা প্রসঙ্গ এবং বাস টার্মিনালে উপচে পড়া ভিড়, ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ঈদের দিন কোথাও ভারী কোথাও হালকা বৃষ্টি হবে। নেপালকে হারিয়ে শেষ হাটে যেতে চায় বাংলাদেশ, নেপালের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, এমন শিরোনামও কিন্তু এখানে এসছে। শেষ পাতায় একটু চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। প্রস্তুত চিড়িয়াখানা, জাদুঘর, পার্ক, বিনোদন কেন্দ্র। মোটর বাইক চালককে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস। সেন্ট মার্টিন নিয়ে নীরবতা, নতজানু নীতির বহিঃপ্রকাশ। আলোচনা সভায় ফখরুল, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেব না, ওবায়দুল কাদেরের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। মিয়ানমারে গোলাগুলি প্রসঙ্গ এবং বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪টি গেট। ৫ সড়কে প্রাণ হারালেন ৭ জন এবং ভারত কানাডা পরিত্যক্ত ম্যাচে অন্যরকম রেকর্ড। নাচ, গান ও কবিতায় বর্ষা বন্দনা, সংস্কৃতি সংবাদ এটি মূলত। এবং নিষিদ্ধ হ্যালোথেন যেখানেই পাওয়া যাবে ব্যবস্থা, দেশব্যাপী অভিযানের নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর। রাঙামাটিতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু এবং হাসপাতালে জরুরি সেবা নিশ্চিত করতে ১৪ নির্দেশনা। ঈদের ছুটি প্রসঙ্গ এবং সিন্ডিকেটের কাটারিতে মশলার বাজার লাগামহীন। ধন্যবাদ জুবাইর। দৈনিক ইত্তেফাক পর্ব দর্শক। দৈনিক ইত্তেফাকের প্রথম শিরোনাম হচ্ছে, সবুজ বাংলাদেশ গড়ে তুলুন, প্রধানমন্ত্রী বলেছেন একথা। পাপমুক্ত আর আত্মশুদ্ধির বাসনায় পবিত্র হজ পালিত হয়েছে। হজের খবর আছে। এমপি আজিম হত্যাকাণ্ড প্রসঙ্গে একটি খবর। স্বর্ণ চোরাচালানের মাফিয়াদের বাদ দিয়ে জোর দেওয়া হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বে। সেই সাথে আছে বিএনপিতে শুদ্ধি অভিযান ব্যর্থ, নেতারা আতঙ্কে, এই খবরও আছে। পবিত্র ঈদুল আজহা কাল এবং সেই ঈদুল আজহা উপলক্ষে ঈদুল আজহার যে তাৎপর্য, সেই তাৎপর্য এখানে তুলে ধরা হয়েছে। শেষের পাতায় আছে ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ, শিডিউল মেনে ছেড়েছে ট্রেন, শেষ বেলায় বাস এবং লঞ্চ টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। আছে নেপালকে হারিয়ে সুপার 8-এ যেতে চান টাইগাররা, সেই খবরও। আর সেই সাথে আছে প্রাণী সম্পদ মন্ত্রীর বাসায় লিফটে লঙ্কাকাণ্ড, খবরটি পড়ে দেখতে হবে। সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে বলেছেন জিএম কাদের। সংসদ বিরোধী নেতা এবং জাতীয় পার্টির জিএম কাদের বলেছেন, মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধজাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে।
এদিকে মির্জা ফখরুল বলেছেন সরকার নীরবতা দাসসুলভ আচরণ, গতকালকে তিনি এই কথা বলেছেন। আর একই প্রসঙ্গে অর্থাৎ মিয়ানমার গুলিবর্ষণ ইস্যুতেই ওবায়দুল কাদের বলেছেন আমরা প্রস্তুত, আক্রান্ত হলে জবাব দেয়া হবে। অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। সেই জায়গা থেকে যারা নিজেরা প্রতিটি দল থেকেই আসলে কিন্তু বিভিন্ন মতামত তথ্য এখানে দেওয়া হয়েছে। আর পরের শিরোনামে আছে একটু উপরের দিকে দেশের বাইরের বেশ কিছু খবর এখানে দেওয়া হয় ইত্তেফাকের শেষের পাতায়। সেই খবরটা একটু পড়ে শুনতে চাই। বিজেপি জোট সরকার টিকবে না, কংগ্রেস সভাপতি বলেছেন এই কথা। পরের দিকে আছে হেনস্থায় পুরুষেরা সব সময় দোষী নন, মন্তব্য এলাহাবাদ হাইকোর্টের। আর সেই সাথে আছে পুতিনের প্রস্তাব অপমানজনক, হিটলারও একই কাজ করেছিলেন বলেছেন জেলেনস্কি। সুইজারল্যান্ডের ইউক্রেন নিয়ে শান্তি সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তের কথা এটি। পাকিস্তানের শিরোনামটি বলছিলাম হেনস্থায় পুরুষেরা সবসময় দোষী নন। একদম মোটামুটি এই ছিল প্রথম আর শেষ পাতার খবর। আমার কাছে ডিটেইলসের একটি সংখ্যা হাতে রয়েছে। ডিটেইলসের প্রথম পাতার দু একটি শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। প্রাইম মিনিস্টার্স ইন্ডিয়া ভিজিট, ঢাকা আইজ ফ্রেশ লোন ফ্রম দিল্লি। ইন্ডিয়ান লোন ইউটিলাইজেশন এখানে ধারাবাহিকভাবে অগস্ট 2010 থেকে মার্চ 26 এবং অক্টোবর 2017 পর্যন্ত একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত দেখে নিতে পারেন। লোন অ্যাগ্রিমেন্ট এবং ইউটিলাইজেশনের একটি আনুপাতিক চিত্র, যেখানে লোন স্যাংশন হয়েছিল, লোন অ্যাগ্রিমেন্ট হয়েছিল 2010 সালে। এখানে হিসাব দেওয়া হয়েছে অ্যাজ জুন ইন $1 million 862 এবং ইউটিলাইজেশন হয়েছিল 747। মার্চ 2016-এ সেকেন্ড এলওসি লোন অ্যাগ্রিমেন্ট হয়েছিল $2,000 million সমপরিমাণ এবং সেখান থেকে $337 million ব্যবহৃত হয়েছে। এবং থার্ড এলওসি অক্টোবর 2017, যেখানে ইন $1 million 4,500 লোন অ্যাগ্রিমেন্ট ওয়াজ ডান এবং যেখান থেকে $405 million utilization হয়েছে। Benazir Road to Boat Club from abroad confirms its 2 executive members. Major shake-up in BNP, seniors kept in dark. Tariq moves to take full control of the party, 39 leaders given new position. Plot afoot to isolate government from people. সেই সাথে not one people suffer. Each journey home, other have hassle-free trip. সেই সাথে কাশ্মীর স্পিচ, অরুন্ধতী টু ফেস ট্রায়াল আন্ডার অ্যান্টি-টেরর ল। এই ছিল আমার কাছে ডিলিস্টের প্রথম পাতায়। ধন্যবাদ আপনাকে জুবাইর। দর্শকদেরকে বলতে চাই পত্রিকার পাতার খবরগুলো আপনাদেরকে জানালাম। আর এই পর্যায়ে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, তবে বিরতির পর যখন ফিরবো আর বেশ কিছু তথ্য এবং আপডেট আপনাদের দেবার আছে, সাথেই থাকুন, ফিরছে এক্ষুনি। আবার স্বাগত, শুভ সকাল সবাইকে। সকালের বাংলাদেশ দেখছেন, কলি আর জুবাইর আছি আপনাদের সাথে। ঈদে বাড়ি ফেরার মানুষের খবর আপনাদেরকে জানাচ্ছিলাম একদম শুরু থেকে। এই মুহূর্তে অর্থাৎ ঈদের আগে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আলোচনা হয়, সবাইকে ফোন করে জিজ্ঞেস করে বাড়ি কবে আসছে কিনা কিংবা বাড়ি এসছে কিনা। এটা বিশাল আনন্দ। কিন্তু আর কোরবানির ঈদে আরেকটা কিন্তু আমেজ থাকে, পরিবারের সবাই একসাথে মিলে একদম সকালবেলায় কোরবানির পর তারপর মাংস কাটাকাটি, রান্না হয় খিচুড়ি মাংস, সেটা আবার বিলি হয় নানা জায়গায়, আত্মীয় স্বজনরা আসেন। মানে একটা দিন অপেক্ষা করতে হয়, 7 সকালবেলা খিচুড়ি গরুর মাংসের কথা আমরা মনে না করাই। যাই হোক, আপনাদের ওই যে ফিরে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দের গল্পটা একটু জানাতে চাই। আসলে আমাদের দেশের শহরমুখী মানুষের দেখা যায় গ্রামমুখী হতেই উদযাপনকে কেন্দ্র করে ঈদ মানেই বাড়ি ফেরা। বাড়ি ফেরার জন্য ঈদের প্রায় 10 থেকে 12 দিন পূর্বে বাস, ট্রেন কিংবা লঞ্চের টিকিট বুকিং দিয়ে রাখেন ঈদে ঘরমুখী মানুষ। একদমই তাই, এবং সেই সব ঘরমুখী মানুষের খবর কিন্তু আপনাদেরকে আমরা জানাতে চাই। আর সে কারণেই এই পর্যায়ে রাজবাড়ি থেকে আমাদের সহকর্মী রুবেলুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। রুবেলুর, একটু জানাবেন রাজবাড়িতে ঘরমুখী মানুষের ভিড় কেমন, কি বলছেন তারা, আনন্দ, উৎসব, উচ্ছ্বাস সবকিছু সম্পর্কে আমরা জানতে চাই। শুভ সকাল। শুভ সকাল। আসলে আমি সকাল থেকেই এই রাজবাড়ির যে ঈদে ঘরমুখ যে দৌলতদিয়া ঘাট হয়ে রাজবাড়ির যে স্টপেজগুলো রয়েছে, সেই স্টপেজে কিন্তু এসে তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু রাজবাড়ি জেলা শহরের যে মুরগি ফার্ম বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এলাকায়। আমরা সকাল থেকে এসে দেখেছি যে বিভিন্ন বাহনে করে কিন্তু ঘরমুখ যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। তবে বরাবরের তুলনায় এবার কিন্তু যাত্রী চাপ অনেকটা কম বলে আমরা দেখেছি। যতগুলো যানবাহন আসছে, বাস সহ মাইক্রো, মাহেন্দ্রা, সব যানবাহনে কিন্তু তুলনামূলক যাত্রীর সংখ্যা কম। এবং পরিবহন সেক্টরে যারা
যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রতি বছর আসলে তারা যে এই ঈদের মৌসুমে যেরকম যাত্রী পান আসলে এখন কিন্তু সেরকম যাত্রী সংখ্যা নেই। তাছাড়া তারা আরও একটি অভিযোগ করেছেন যে সড়কে মাহেন্দ্র, থ্রি হুইলার, অবৈধ যে সকল যানবাহন রয়েছে সেগুলো কিন্তু চলাচলের কারণে তাদের যে বাসের যাত্রীর সংখ্যা সেই বাসের যাত্রীর সংখ্যাটা অনেকটাই কম। তো আমি যদি আসলে এই মুহূর্তে একজন যাত্রীর সঙ্গে কথা বলি তাহলে কিন্তু অবশ্যই আমরা ঈদে যে তারা কিভাবে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আমরা জানবো। আপনি আসলে কোথা থেকে আসতেছিলেন এবং কোথায় যাচ্ছেন এবং এই ঈদে কোথায় যাচ্ছেন এবং কেমন ভোগান্তিটা ছিল কেমন? আচ্ছা, আমি আসছি ঢাকা থেকে, এখন আমি চলে যাব রংপুর লালমনিরহাটে। সেক্ষেত্রে তেমন কোনো একটা আহামরি তেমন একটা ভোগান্তি নয়, তবে শুধু একটু গরমের কারণে একটু ইতস্ত বোধ করছি। তবে জায়গায় জায়গায় কিছুটা গাড়িতে ভাড়া বেশি নিলেও সেক্ষেত্রে আমরা অতটা মনে করছি না। হ্যাঁ, কারণ ঈদের সময় বাড়িতে চলে যেতে হবে, বাবা মার সাথে দেখা করতে হবে, পরিবারের সাথে কথা বলতে হবে, দেখা করতে হবে। সেক্ষেত্রে আমরা 10, 20, 50 টাকা কোথাও এমনিতেই বেশি দিয়ে দিচ্ছি এদের একটা মনের আনন্দে, ঠিক আছে। আর তাছাড়া অতটা আমাদের গাড়িতে ভোগান্তি বা আসার সময় এমন কোনো কিছু মনে হচ্ছে না। ইনশাল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং সুন্দরভাবে আমরা যাত্রা করতে পারতেছি। যেমনটি শুনছিলেন, আসলে যাত্রীরা যারা রয়েছেন, ঘরমুখ যাত্রীরা রয়েছেন, তারা বলছেন আসলে সড়কের যে ব্যবস্থা তারা এবার কিন্তু নিরাপদ, নির্বিঘ্নে এবং স্বস্তির সঙ্গেই তারা কিন্তু তাদের যে ঈদ যাত্রা সেটি কিন্তু তারা করছেন। তবে বরাবরের মতো কিন্তু এবার যে যাত্রী চাপ সেটি তুলনামূলক কিন্তু তারাও বলছেন কম। তবে কোনো ক্ষেত্রে সড়কে কিন্তু যে সকল যানবাহন চলাচল করছে কিছুটা ভাড়া বেশি নিচ্ছেন, তবে সেটি ঈদ যাত্রা উপলক্ষে তাদের ভাড়া যে বেশি হচ্ছে সেটিও কিন্তু তারা বলছেন না, তবে তাদের সহনীয় পর্যায়ে ভাড়াটা রয়েছেন বলে তারা জানিয়েছেন। আমরা যে মুরগি ফার্ম বাস স্ট্যান্ড এলাকায় রয়েছে, এখানে কিন্তু নির্দিষ্ট একটা সময় পর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা যে সকল যাত্রীবাহী বাস আছে এখান থেকে কিন্তু এসে পাংশা, কুষ্টিয়া সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন। এছাড়া এখান থেকে মাহেন্দ্র, অটোরিকশাও করে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। তো সব মিলে যদি বলা যায় যে আসলে আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সে তুলনায় কিন্তু যাত্রীর সংখ্যা যেভাবে আসলে থাকার কথা সেভাবে নেই। তবে পরিবহন সেক্টর এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু সরকারি ছুটি সহ গার্মেন্টস ছুটি হয়েছিল, যে কারণে কিন্তু দীর্ঘ সময় পেয়েছেন ঘরমুখ যাত্রীরা বাড়ি ফেরার জন্য। সে হিসাবেই কিন্তু যাত্রীরা বেশিরভাগই বাড়িতে চলে গেছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা কিছুটা বাড়বে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। জুবায়ের, ধন্যবাদ আপনাকে রুবেলুর। এবং একই রকমভাবে আমরাও সেরকম কিন্তু জানি ঈদের শেষের দিনটা অর্থাৎ ঈদের আগের দিনটা অনেকেই রেখে দেন যে একটু যানজট কম থাকবে, নিরাপদে বাড়ি ফিরবো, একটু আরাম করে রাস্তায় হয়তো যেতে পারবো। সেই সাথে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ঈদের দিনও নগর ছাড়েন। অন্তত যারা অর্থনৈতিক বিভিন্ন কারণে ঈদ কেন্দ্র করে ঢাকামুখী হন কিংবা ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ঈদের দিন পর্যন্ত আসলে কর্মক্ষেত্রে নিযুক্ত থাকেন, ঈদের দিন বিকালে হয়তো তারা বাড়ির দিকে রওনা দেন। সেক্ষেত্রে বলা যায় ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু একটা লম্বা সময় ধরে মানুষ নগর ছেড়ে যায়। যেমন যারা হয়তো সপরিবারে ঈদ করবেন, পরিবারকে আগে পাঠিয়ে দিচ্ছেন, বাড়ির কর্তা 2-1 দিন পরে যান ছুটির সাথে মিলিয়ে, এবং পুরো সবাই মিলে ঈদ করার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করার জন্য যা করণীয় সব তারা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমন একটু আপনাদের জানাতে চাই যে বাড়ি ফেরা মানুষের খোঁজ জানাচ্ছিলাম, এবার একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই জামালপুরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। শুভ সকাল সাগর। শুভ সকাল সাগর, একটু বাড়ি ফেরার গল্পটুকু জানাবেন আমাদের। শুভ সকাল জুবায়ের করি। আগামীকাল ঈদুল আজহা, তো এই ঈদুল আজহাকে উপলক্ষ করে কিন্তু অনেক মানুষ কিন্তু গ্রামে ফিরছেন। তো আমি এখন রয়েছি জেলা শহরের সদর বাস স্ট্যান্ডে রয়েছি। তো একটি বিষয় বলতে চাই, এই ঈদ উদযাপনকে কেন্দ্র করে কিন্তু মূলত নানান কষ্ট ভোগান্তি পোহানোর পরেও কিন্তু জেলা শহরের যে মানুষগুলো বা গ্রাম প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো রাজধানী এলাকায়, কর্মযোগ্য এলাকায় যারা কাজ করেন, একটু শান্তির নীড়ের জন্য কিন্তু এই জেলা শহরে আবার ফিরে আসেন পরিবারের সাথে ঈদ করার জন্য। তো একটি কথা না বললেই নয়, এই ঈদযাত্রায় আসা ও যাওয়ার ভিতরে কিন্তু তারা অনেক ভোগান্তি পোহায়। তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি ভাড়ার একটা বিষয় থাকে, এছাড়া হচ্ছে যানবাহন না পাওয়ার বিষয় থাকে। আমি সকাল থেকে কিন্তু এই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন পরিবহনে কিন্তু যাত্রীরা আসছেন, আর বিভিন্ন পরিবহন বাদেও যদি একটু বলি যে ঝুঁকিপূর্ণ পরিবহনে আসছেন, যেমন অনেক গরুর ট্রাক কিন্তু জামালপুর থেকে রাজধানীতে গরু নিয়ে গেছে, সেই গরুর ট্রাকে কিন্তু
আবার রাজধানী থেকে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আসছে। আর ভাড়ার বিষয়টি যেটি বলবো যে আমি একটু জানিয়ে রাখি যে রাজধানীর সাভার পার্শ্ববর্তী এলাকা সাভার, সেখান থেকে কিন্তু জামালপুরের ভাড়া 400 টাকা, কিন্তু অনেক যাত্রীর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে জামালপুরে তাদের থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে 1200 টাকা। আর এখানে নেমেও কিন্তু আরেকটি ভোগান্তি পোহাতে হচ্ছে যে এখান থেকে যে উপজেলা শহরগুলোতে রয়েছে সেগুলো কিন্তু ভাড়া বাড়তি নিচ্ছে। আরেকটি যদি স্বস্তির খবর জানাতে চাই, জামালপুরে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। তো সেই জায়গা থেকে মানুষ যারা বাড়ি ফিরেছেন তারা কিন্তু ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন বলে মনে করছেন। জুবায়ের কলি। ধন্যবাদ আপনাকে সাগর আমাদের সঙ্গে যোগ দেবার জন্য, এবং খুব সুন্দর করেই আপনি জানাচ্ছিলেন যে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার যেই তাড়না সেই খবর, আর সবাই নিরাপদে বাড়ি ফিরবে, আত্মীয় স্বজন সবার সাথে একসাথে আনন্দ উদযাপন করবে, এমনটাই আসলে আমরা চাই। এবং পুরো সময়টা জুড়ে কিন্তু জুবায়ের আমরা এই খবরগুলোই জানাচ্ছিলাম সকাল থেকে, গতকাল থেকে আসলে আমার মনে হয় যে এই খবরগুলো যমুনার পর্দায় আমরা জানানোর চেষ্টা করছিলাম। আমরা যে তথ্যটা আসলে দেবার চেষ্টা করি যে ফিরে যাওয়ার প্রিয় মানুষের কাছে যে আনন্দ, সেই আনন্দটুকু, এবং ঈদকে কেন্দ্র করে ঈদ পরবর্তী কিন্তু বেশ কিছু আয়োজন থাকে গ্রামে গঞ্জে। যেমন ঈদের দিন সন্ধ্যে বিকেলবেলা কিংবা তার পরের দিন সকালবেলা একটা ফুটবল ম্যাচের আয়োজন হয়। ফুটবল ম্যাচটা কিরকম হয়, এই গ্রাম ভার্সেস ওই গ্রাম, কিংবা এ পাড়া ভার্সেস ওই পাড়া, কিংবা বিবাহিত ভার্সেস অবিবাহিত। হ্যাঁ, সেই সাথে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মানে কাদামাটিতে একাকার হয়ে যাবে, মানে অন্যরকম একটা মুহূর্ত, মানে চিন্তা করতেই ভালো লাগছে। শুভকামনা আপনাদের প্রত্যেকের জন্য, যারা ফিরে যাচ্ছেন, যারা এখনো পথে রয়েছেন, নিরাপদে যাবেন এই প্রত্যাশা রেখে আমাদের শেষ বিরতিতে যাচ্ছি। ফিরছি এক্ষুনি। জুবায়ের এবং কুলি আপনাদের সঙ্গে আছি। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে ঈদের আগের মুহূর্তে আমাদের কিন্তু এখন আসলে দেখবেন জুবায়ের এই সময়টায় সবচেয়ে বেশি আলোচনা থাকে। ইতিমধ্যে ঢাকা ছেড়ে গেছে অনেকে, ঢাকা কিন্তু ফাঁকা এখন, একদম মোটামুটি ফাঁকা। হ্যাঁ। তবে হ্যাঁ, কলি সকালে কিন্তু যেটা দেখেছি অফিসে আসবার পথে যে বিষয়টি দেখেছি যে মহাখালী বাস টার্মিনালে কিন্তু এখন একটা চাপ আছে, এবং সেক্ষেত্রে সেই শেষ মুহূর্তের একটা চাপ, সেই চাপ কিছুটা অংশে বনানী কাকলিতে, সেই চাপ কিছুটা অংশে উত্তরার যে রাস্তায় সেদিকে আসলে দেখা যাচ্ছে। তবে এগুলো ক্ষণস্থায়ী, খুব বেশি সময় এগুলো পারসিস্ট করবে না বলে বিশ্বাস করি, কারণ প্রচুর সংখ্যক যাত্রী আসছেন এবং বাসগুলো সময় মতো ফিরে যাচ্ছে। ব্যস্ততা রাস্তায় মোটামুটি গতকালকে চেয়ে আজকে চাপটা কিছুটা কম, সেই কারণে আমার মনে হয় যে, কিন্তু এই সময় সবচেয়ে বড় যেই জিনিসটা, সবাই কিন্তু বাড়ি গিয়ে পৌঁছেছেন, এবং শহরে যারা আছেন তারা কিন্তু কোরবানির শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছেন। দা, বটি, ছুরি ঝালাই করে নিচ্ছেন, হ্যাঁ ধার করে নিচ্ছেন, কসাইদের সাথে কথা হচ্ছেন। একটু আমরা সিরাজগঞ্জে যেতে চাই এই বিষয়ে আরো বিস্তারিত কিছু কথা বলতে। আমাদের সহকর্মী গোলাম মুস্তাফা রুবেল আমাদের সঙ্গে যুক্ত হবেন সেখান থেকে। শুভ সকাল রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবায়ের এবং কুলি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, শেষ মুহূর্তে কিন্তু আসলে ঈদের প্রস্তুতি চলছে পুরো সিরাজগঞ্জ নয়, পুরো বাংলাদেশ জুড়েই, অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কিন্তু এখন ঈদের যে প্রস্তুতি সেটা চলছে। একই সাথে কিন্তু সবচেয়ে বড় ভিড় এখন কামার বাড়িতে, অর্থাৎ যে সমস্ত বাড়িতে যে কামার পল্লীগুলো রয়েছে, সেই কামার পল্লীতে যারা কামারা রয়েছেন তারা কিন্তু দা, ছুরি এগুলোর মধ্যে ধার এবং আসলে প্রস্তুতি করতে কিন্তু একটা ব্যস্ত সময় পার করছে। দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন, ঠিক সাত সকাল থেকে কিন্তু তিনি কাজ শুরু করেছেন এবং মধ্যরাত পর্যন্ত তিনি কাজ করেন। অর্থাৎ এইভাবে কিন্তু একদম নির্ঘুমে তারা কাজ করে যাচ্ছেন বেশ কয়েকদিন যাবৎ। আজকে ভোর থেকেই কিন্তু আমি দেখছি এখানে এসে যে ব্যাপকভাবে তিনি একদম নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন, এবং বিভিন্ন ধরনের দা, ছুরি, কুড়াল, সব ধরনের পশু কোরবানির জন্য যে সমস্ত সরঞ্জামাদি প্রয়োজন সেগুলো কিন্তু তিনি ধার করছেন। আচ্ছা, আমি তো সকাল থেকেই দেখছি আপনার এখানে অনেকটাই ভিড়, অনেকে এসে আপনার সাথে অনেক তাগাদাও করতেছে তাড়াতাড়ি দেওয়ার জন্য, তাড়াতাড়ি দেওয়ার জন্য। কি অবস্থা এখন আপনার এখানে? কাজের চাপ ভালোই, কাজের চাপ আছে। ওই দেখা যায় যে ঈদের এই কয়েকদিন খুবই চাপ, ঈদের এই কয়েকদিন খুব চাপ, তারপরে ঈদ পার হয়ে গেলে পরে আর অত থাকে না, চাষ থাকে না। কতদিন যাবত আপনি কাজ করেন? কাজ করি এইখানেই প্রায় 36-37 বছর হলো কাজ করি। এখন কি ধরনের কাজ বেশি হচ্ছে? এখন এই কুরবানি ঈদের কাজ বেশি হচ্ছে, দাও, কুড়াল, তারপরে ছুরি, এগুলা। চাপ কেমন? চাপ খুব। সকাল থেকে দেখলাম অনেক কাস্টমার এসে আপনার সাথে দ্বন্দ্ব করছে, কেন? ওই যে দেওয়া দেরি হচ্ছে সেই জন্যে, মানে কাজ করে তো সারতে পারতেছি না, সেই জন্যে দেরি। তাতে যে পরিমাণ কাজ আছে আজকে শেষ করতে পারবেন? কাজ এমন যতদূর হয়, কাজ তো কাজই, কাজ তো করাই লাগবে, কিন্তু এই কাজটা হইলো দায়িত্বর কাজ। যতক্ষণ পর্যন্ত না হবো ততক্ষণ পর্যন্ত আমার ঘুম নাই, কাজ করেই দিতে হবে। তো সেই জন্যই কাজে আইছি, কাজ করতেছি। শেষ পর্যন্ত শেষ করার সম্ভাবনা আছে বলে মনে করেন? হ্যাঁ,
অর্থাৎ যারা এখানে রয়েছেন, যারা মূলত এগুলো দা ছুরি যা ধার কাটাতে এসেছেন, ধার করতে এসেছেন, ঠিক করতে এসেছেন, তাদের সাথে কথা বলতে চাচ্ছি। সকাল থেকে তো এখানে ভিড় করছেন, আসলে শেষ মুহূর্তে এখানে কি অবস্থা এখন আপনাদের? মানে আপনার আগামীকাল পবিত্র মানে ঈদুল আজহা দাও ছুরি নিয়ে আমরা সবাই এখানে মানে ভিড় করতেছি। কাজের চাপও আছে, তারপরে আমরা সবাই আছি দাঁড়ায় মানে আস্তে আস্তে কাজ করে আমাদের আগামীকাল সকাল পর্যন্ত। এখনো তো সকাল থেকে এরকম ভিড় এবং কাজ মানে শেষ করতে পারছে না, তা তারপরেও আমি কাজ দিচ্ছি, তা এখনো শেষ হয় নাই, শেষ করতে পারছে না। তো খুবই সে কাজে খুব মানে ভিড়ে পরিস্থিতি, তো এখন শেষ করতে পারবে কি না। ধন্যবাদ আপনাকে। এগুলো আগে করার কথা, হ্যাঁ, এই যে আমাদের গরু কেনাকাটার জন্য আট বাজারে ছোটাছুটি করছি, গরু আল্লাহ মিলাইছে গরু। এখন আমরা দাও ছুরি পুরান যাই আছে তাই মেরামত করার জন্য এখানে দিয়েছি, কিন্তু চরম ভিড় এবং 2-4টা ছুরি নতুন আমরা কিনছি, কিন্তু হবে না। পুরান যেটা কোরবানি করি আমরা গরু, সেটাও আমরা ধার করার জন্য এখানে দিয়েছি, কিন্তু খুব চাপ এখানে। এই চাপের জন্য আমরা এখানে দাঁড়া রয়েছি, তাড়াতাড়ি দাও ছুরিটা নিয়ে পারলে আমাদের এইটা ক্লিয়ার হয়। আর বাকি প্রস্তুতিগুলো, বাকি প্রস্তুতি তো আমরা মনে করেন যে আগামীকাল ঈদের আজহা নামাজ পড়ার পরেই আল্লাহ রাস্তায় আমরা কোরবানি করব, এই আশা আমাদের আছে। শেষ মুহূর্তে এসে তো অনেকটা ভিড়, বাড়ির কাছের লোক অনেক সময় টেন ফিল করে, আপনারা তাই দেখছি। কি অবস্থা আপনার এখন? বাড়ির কাছে মনে করেন যে এগুলা তো করাই লাগবো, গরু কোন কেনা হয়েছে, এগুলা যদি না করি এগুলো চলবো না। তো এখন ওগুলা চাপ দেওয়া তো লাভ হইতেছে না, যেভাবে বলতেছে যে ভাই আমরা দিমু, কাজের উপরে আছে, কাজ আমরা করে দিব, এখন এই আশাই আছে। আপনার কাজের কি অবস্থা? হ্যাঁ, কাজের মোটামুটি ভালো, তো অনেক দিন হলো কাজ করতেছে, তো মোটামুটি ভালো অবস্থায় আছে সবাই। বিয়ের মানে কাজ যখন চাইপে আসে সবাই তখন টাকাটা। আচ্ছা, আমাদের এখানে খুব নাম করা কিন্তু বাবুর্চি রয়েছেন, অর্থাৎ আপনি তো সবচেয়ে বেশি কাজ করে থাকেন এবং এই অঞ্চলে সবচেয়ে বড় বাবুর্চি হিসেবে আপনি পরিচিত। সব মিলে আপনাদের প্রস্তুতি কেমন? ভালো। ঈদের পরে সবার অনেক কাজ আছে, 5টা-7টা কাজ আছে, ঈদের দিন থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, এখানে কি অবস্থা? এখানে তো যে দাওটা বানাইবে দিয়েছি, আরো দেরি হইতেছে, আমরা একটু ধৈর্য ধরতেছি, ধৈর্য ধরে কাজ করতে হবে, সবাইকে সময় দিতে হবে। যেমনটি দেখছিলেন, আসলে কামার বাড়িতে কিন্তু যারা রয়েছেন আশেপাশে তারা কিন্তু এখানে এসেছেন এবং তার কাছে দা ছুরি যাই যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ধার করছেন এবং সেগুলো কিন্তু অনেকটাই নিপুণ হাতে কিন্তু আসলে কামার যিনি রয়েছেন তিনি কিন্তু ধার করে দিচ্ছেন, অর্থাৎ অনেকটাই সুন্দরভাবে তিনি কিন্তু কাজগুলো করে যাচ্ছেন। অর্থাৎ এইভাবে কিন্তু প্রত্যেকটা দা ছুরি তিনি ধার করে দিচ্ছেন এবং পশু কোরবানির সময় যেন কোনোভাবে পশুর কষ্ট না হয় এবং পশু যেন সঠিকভাবে তারা কোরবানি করতে পারে এবং সেগুলো যেন সঠিকভাবে দ্রুত শেষ করতে পারে, যে কারণে কিন্তু আসলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু কামার বাড়িতে চলছে এবং অনেকটাই ভিড় চলছে। এখানে ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, ধন্যবাদ আপনাকে। ধারালো এই অস্ত্রটি থেকে আপনি সাবধান থাকবেন এবং সবাই সাবধানও থাকবে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। আমি অস্ত্র বলতে চাই না, ধারালো এই সরঞ্জাম থেকে সাবধানে থাকবেন। এটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হোক আমি চাই না, সরঞ্জাম হিসেবে থাকুক কাটাকাটি। এবং রুবেলের হাতে একটা জুবাইর সাইজের দা দেখে ফেললাম আমরা। আজকে এখানে আমাদের ইতি টানতে হবে। ভালো থাকবেন সবাই, চমৎকার একটি দিন কাটাবেন, নিরাপদে বাড়ি ফিরবেন, যারা বাড়ি ফিরে যাচ্ছেন সবার সাথে চমৎকার একটি ঈদ কাটাবেন। শুভ সকাল। শুভ সকাল আরো একবার।